বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজকের গল্প তিথি ও শ্রী, এক অভিশপ্ত আত্মার রহস্য। এক অভিশপ্ত রুম, এক মেয়ে আর এক ভয়ঙ্কর অতীতের প্রতিশোধ। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষটা আপনাকে নাড়িয়ে দেবে। তাহলে শুরু করা যাক। তিথি ও শ্রী, এক অভিশপ্ত আত্মার রহস্য। আমি অভি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন গৃহিণী। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার কোনো বোন নেই। আমি একটি ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি। আমরা আমাদের নিজস্ব বাড়িতে থাকি। আমাদের বাড়িটা 3 রুম বিশিষ্ট। আমাদের বাড়ির সব কাজ মা একাই করেন। সামনের মাসে বাবা চাকরি থেকে অবসরে যাবেন, তাই মা বললেন এই বাড়িটা ভেঙে নতুন একটা বাড়ি বানাতে হবে। আমিও রাজি হলাম, কারণ আমাদের এই বাড়িটা আমার জন্মের আগের। তাই বাবা ঠিক করলেন পেনশনের টাকায় নতুন বাড়ি বানাবেন। দেখতে দেখতে বাবা পেনশনে চলে গেলেন। তারপরই বাবা আমাদের বাড়িটা ভাঙার চিন্তা করলেন। কিন্তু তখন একটা সমস্যা হলো। আমাদের আসবাবপত্র নিয়ে একটা ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তাই আমি বাসা খুঁজতে লাগলাম। আমার মন মতো কোনো বাসা পাচ্ছিলাম না, কিন্তু মা একটা বাসা ঠিক করলেন। যদিও বাসাটা আমার একদমই পছন্দ হয়নি, আমি মাকে জানালাম, কিন্তু মা বললেন ওই বাসায় থাকলে আমাদের অনেক সুবিধা হবে, কারণ বাসাটা আমাদের বাড়ির কাছেই। ফলে আমাদের নতুন বাড়ির কাজও সহজে দেখা যাবে। তাই আমি আর কিছু বললাম না। আজ আমরা আমাদের পুরনো বাসা থেকে ভাড়া বাসায় যাচ্ছি। সকাল সকাল উঠে সবকিছু গোছাতে শুরু করলাম। সন্ধ্যার দিকে আমরা ভাড়া বাসায় পৌঁছালাম। মা কোথায় কোন জিনিস রাখবেন সেটা বলছেন, আর আমি রাখছি। ভারী জিনিসপত্রগুলো লেবারারে গুছিয়ে দিয়ে গেছে। আমি শুধু হালকা জিনিসগুলো করছি। খুব কষ্ট হচ্ছিল। মা সেটা বুঝে বললেন, আজ যদি আমাদের পরিবারে কোনো মেয়ে থাকতো, তাহলে তোমাকে এই কষ্টটা করতে হতো না। আমি বুঝতে পারলাম মা আমাকে বিয়ের কথা বলছেন। মা অনেক অসুস্থ, ভারী কোনো কাজ করতে পারেন না। আমি বুঝেও না বুঝোর ভান করে কাজ করতে লাগলাম। গুছানোর কাজ প্রায় শেষ। এই সময় বাড়িওয়ালা এসে বললেন রাতে ছাদে না যেতে, রাতের ছাদের গেট লক থাকে। কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু কিচ্ছু বলতে পারলাম না, কারণ আমরা এখানে ভাড়া থাকি। আমাদের এই বাসায় 4টা রুম, কোনো একটা রুমে বড় তালা লাগানো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, ওই রুমে তালা কেন? বাবা বললেন ওই রুমটা আমাদের দেওয়া হয়নি, সেখানে মালিকের কিছু জিনিসপত্র আছে। আমি মনে মনে ভাবলাম সুযোগ পেলে ওই রুমে ঢুকব, কিন্তু তখনই বাবা বললেন ওই রুমে যাস না। তাই আর কিছু বললাম না। রাত তখন 11:40। সারা দিন কিছুই খাওয়া হয়নি, তাই খুব ক্ষুধা লাগছিল। বাবা বাইরে থেকে রুটি আর কলা নিয়ে এসে বললেন আজ রাতে এটাই খেতে হবে। আমিও তাই খাওয়া শুরু করলাম। হঠাৎ কলিং বেলে কেউ নক করল। দরজা খুলে দেখি বাড়িওয়ালার স্ত্রী দাঁড়িয়ে আছেন। আমি তাকে ভিতরে আসতে বললাম। পেছনে দেখলাম একটা মেয়েও দাঁড়িয়ে আছে, খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে খুশি হলাম, মেয়েটাকে নয়, খাবার দেখে। যদিও মেয়েটা দেখতে ভালোই। বাড়িওয়ালার স্ত্রী বের হওয়ার সময় কোনার রুমের দিকে তাকিয়ে বললেন ওই রুমে যেও না। রাত 12:38। আমি আমার রুমে শুয়ে আছি। খুব ক্লান্ত ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। ভাবলাম ঘরের কোনো জিনিস পড়ে গেছে কিনা, কিন্তু সব কিছুই ঠিক আছে। তাহলে শব্দটা কোথা থেকে আসছে? এটা ভাবতে দেখি আবার শব্দ হচ্ছে, যেন ছাদে বাচ্চারা লাফালাফি করছে। ভাবলাম এত রাতে কোন বাচ্চারা খেলছে। ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হতে যাব, তখনই মনে পড়ল বাড়িওয়ালা নিষেধ করেছিলেন। ঘড়িতে দেখি রাত 4:29। সাহস করলাম না। একটু পরেই ফজরের আজান হলো। তখন পাশের রুমে কোলাহল শুনতে পেলাম। মনে হলো অনেক মানুষ কথা বলছে। আজান শেষ হওয়ার সাথে সাথেই সব স্তব্ধ হয়ে গেল। সকাল 10:13-তে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নাস্তা খেতে গেলাম। মা বললেন বাইরে খেয়ে আসো। আমি খেতে বাইরে গেলাম। এলাকা নতুন, তাই সব কিছু দেখে যাচ্ছি। খাওয়া শেষে বাসায় ফিরতে ফিরতে গতরাতের ঘটনা মনে পড়ল। পাশের বাসায় গিয়ে জানতে চাইলাম। এক ভদ্রলোক গেট খুললেন। বললাম আমরা পাশের বাসায় কাল উঠেছি। তিনি বললেন কোন পাশের বাসা? আমি দেখিয়ে বললাম এই বাসায়, দোতলায়। ভদ্রলোক অবাক হয়ে বললেন
ওই বাসায় তো কেউ বেশি দিন থাকে না, যারাই ওঠে 1 মাস পর চলে যায়। আমি জিজ্ঞেস করলাম কেন যায়? তিনি বললেন এই এলাকায় কেউ জানে না। আমি কিছু না বলে চলে এলাম। বাসায় ঢুকতে গেলাম, দেখি গেট বন্ধ। জোরে নক করলাম। বাড়িওয়ালার মেয়ে গেট খুলে দিল। পেছন থেকে বলল এরপর থেকে আস্তে নক করবেন। আমি কিছু না বলেই চলে এলাম। রাতে আবার একই রকম শব্দ হলো। ছাদে যেন কেউ হাঁটছে, জানালায় টোকা পড়ছে, ওয়াশরুমে পানি পড়ার শব্দ, কিন্তু একটু আগেই তো পানি ছিল না। সাহস করে দরজা খুলে দেখি এক মেয়ে গোসল করছে। তার মুখ পুড়ে লেছে, সে নিজের মুখের মাংস খামচে আলাদা করছে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। চেতনা ফিরে দেখি আমি ছাদে শুয়ে আছি, শরীর ব্যথায় ভরা। নিচে নামতেই ফজরের আজান দিল। পেছনে তাকিয়ে দেখি কেউ একজন ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেল। আমি ছুটে নিচে এলাম। গেট বন্ধ। মা দরজা খুললেন, কিছু না বলেই চলে গেলেন। আমি রুমে ঢুকে দেখি মা বাবা বসে আছেন। যদি ওরা এখানে থাকে তাহলে দরজা খুলল কে? এরপর থেকে প্রতি রাতে কিছু না কিছু ঘটতেই থাকলো। কথাটা দিল, বলল তিথি এখানে পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। ফোনের ফ্ল্যাশলাইট অন করলাম। যদিও রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সব কিছু দেখা যাচ্ছিল। তিথি তখন অজ্ঞান হয়েছিল। বাবা বলল তিথিকে নিয়ে ঘরে আসতে। এই প্রথম আমি তিথিকে স্পর্শ করলাম। তিথিকে কোলে নিয়ে বাসায় এলাম। রুমে এনে বিছানায় শুয়ে দিলাম। ওর হাত কেটে গেছে। আমি স্যাবলন দিয়ে যখনই ওর হাতটা পরিষ্কার করছিলাম, তিথি আস্তে করে চিৎকার করে উঠল। আমি তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরলাম। তারপর ওর হাত ব্যান্ডেজ করে দিলাম। আমি ভাবলাম এত রাতে একটা মেয়ে ঘরে নেই, তিথির বাবা মাকে চিন্তা করছে না, নাকি তারা সব জানে? তিথি বলল আজ রাতে সে এখানেই ঘুমাবে। আমি অবাক হলাম। এই মেয়ে কি পাগল নাকি? মনে মনে বললাম। আমি বাবাকে ডাকলাম। বাবা বলল কি হয়েছে? আমি বললাম তিথির বাবাকে কল দিয়ে ওকে নিয়ে যেতে বলুন। তিথি বলল বাসায় কেউ নেই, আমি একা। আমি বললাম মানে? বাবা আমাকে বলল ওদের বাবা মা গ্রামের বাড়িতে গেছে, কাল ফিরবে, আজ তিথি এখানেই থাকবে। আমি বললাম তাহলে তোমাদের রুমে নিয়ে যান। তিথি মাথা নিচু করে বলল আমি এই রুমেই থাকব। বাবা আমাকে বলল তিথি বিছানায় ঘুমাক আর তুমি নিচে ঘুমাও। আমি কিছু বললাম না। বাবা চলে গেলেন। আমি আর তিথি রুমে একা। মাথা অনেক উল্টাপাল্টা চিন্তা আসছে, কিন্তু সব বাদ দিলাম। নিচেই ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে তিথিকে বললাম লাইট অফ করো না। রাত কয়টা বাজে খেয়াল নেই। হঠাৎ গুঙে ওঠার শব্দে ঘুম ভাঙল। দেখি তিথি ঘুমের মধ্যে কান্না করছে। আমি ডাক দিলাম, কিন্তু কান্না থামছে না। পায়ে ধরে নেড়ে দিলাম, এবার কান্না থামল। তিথি চোখ খুলে তাকালো, চোখ দুটো লাল। আমি বললাম কি হয়েছে? তিথি চুপ। ভয় পেয়ে গেলাম। আবার জিজ্ঞেস করলাম। তিথি মুখ খুলল, কিন্তু কথা বের হচ্ছে না। আমি ভাবলাম হয়তো পানি লাগবে। গ্লাস এগিয়ে দিলাম। তিথি সেটা ফেলে দিল। তারপর বলল আমার রক্তের পিপাসা পেয়েছে। অনেক দিন ধরে মানুষের রক্ত খাই না, আমার রক্তের পিপাসা পেয়েছে। আমি ভয়ে ওকে এক চড় মারলাম। তিথি অজ্ঞান হয়ে গেল। ওর মুখে পানি ছিটালাম, চেতনা ফিরল। চোখ দুটো এবার স্বাভাবিক। তিথি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম। আমাকে নতুন একটা জীবন দাও, আমি এভাবে আর বাঁচতে পারছি না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি থাকলে তোমার কিছু হবে না। আমি বললাম এই বাড়িতে এমন কি আছে? তিথি বললেন মা তোমাকে যা বলেছে তুমি বুঝতে পারছ? আমি বললাম ওদের কি হয়েছিল? আমি বললাম এই রুমে কি হয়েছিল বলো। তিথি আমাকে বলল যে রুমটাতে যেতে মানা করেছে সেখানে অনেক খারাপ কিছু ঘটেছিল। তারপর তিথি বলতে লাগল শ্রী নামে এক মেয়ে আকাশ নামে এক ছেলেকে ভালোবাসত, কিন্তু ছেলেটা ভালো ছিল না। একদিন শ্রী ও আকাশকে একসাথে দেখে ফেলে ওদের পরিবার। রক্ষণশীল পরিবার হওয়ায় তাদের সম্পর্ক মানা যায় না। রাগে ওদের আলাদা করে দেয়। পরদিন রাতে শ্রী আকাশকে ওই রুমে আসতে বলে। আকাশ আসে, কিন্তু শ্রীর বাবা দেখে ফেলে।
রাগে তাদের রুমে আটকে রাখে। আকাশ পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, কিন্তু শ্রী পালায় না। পরদিন শ্রী আত্মহত্যা করে। সেই থেকে শ্রীর আত্মা ওই রুমে আটকে আছে। কোনো অবিবাহিত মেয়ে এই বাসায় বেঁচে থাকতে পারে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিথি ঘুমাতে গেল, আমি চিন্তায় ডুবে রইলাম। রাতের পরদিন সকাল, তিথি রান্না করেছে। আমি তিথিকে বললাম, তোমার বাবা মা কখন আসবে? ও বলল, একটু পরেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আকাশের কি হয়েছিল? তিথি বলল, তুমি রাতে ছাদে কখনো শব্দ শুনেছ? আমি বললাম, হ্যাঁ। তিথি বলল, শ্রী মারা যাওয়ার পরদিন আকাশ এখানে এসে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু বাড়িতে শ্রীর বাবা ছিল না। ছিল শ্রীর বোন অনন্যা, তার 3 মেয়ে ও এক কাজের লোক। আকাশ পাগলের মতো ছাদে গিয়ে অনন্যার 3 মেয়ে আর অনন্যাকে মেরে ফেলে। আমি বিস্মিত, ছোট বাচ্চাদেরও? তিথি বলল, হ্যাঁ, ও তখন পুরো পাগল হয়ে গেছিল। তারপর হঠাৎ তিথি বলল, আমি ওর মতো পাগল হয়ে যাব যদি তোমাকে না পাই। আমি চুপ করে গেলাম। রাতে আমি তিথিদের বাসায় গেলাম। ওর বাবা মা খুব শান্ত, যেন কিছুই জানে না। বাবা তখন এসে বললেন, সব আমি জানি। তিথির বাবা আমার কলিগ। আমরা অনেক আগেই এই সমস্যার সমাধানের পরিকল্পনা করেছি। তোর আর তিথির বিয়ের কথাও ঠিক করা আছে। আমি অবাক হলাম। তিথি হেসে বলল, আপনার ছেলে আমাকে যেদিন দেখেছে সেদিনই ভালোবেসে ফেলেছে। আমি লজ্জায় চুপ করে গেলাম। রাতে সবাই মিলে খেতে বসেছি। আমি আবার জিজ্ঞেস করলাম, শ্রীর বাবা মা এখন কোথায়? তিথির বাবা বললেন, ওরা গ্রামের বাড়িতে থাকে। আকাশও আত্মহত্যা করেছে। শ্রীর আত্মা কিভাবে মুক্তি পাবে? আমি জিজ্ঞেস করলাম। কাল একজন তান্ত্রিক আসবেন। পরের দিন সকাল, তান্ত্রিক এলেন। লম্বা চুল, গায়ে তাবিজ ঝুলছে। তিনি বললেন, তুই যা স্বপ্নে দেখেছিস সব সত্যি। আজ রাত 1:19 আকাশের আত্মা হাজির করব। রাত 12:19, ঘর অন্ধকার। তান্ত্রিক মন্ত্র পড়ছেন। লাইট হঠাৎ নিভে গেল। শরীর দুর্বল হয়ে এলো। আমি কিছুই তত্ত্বের পেলাম না। চোখ খুলে দেখি আমি বিছানায়, পাশে তিথি, পাশে বাবা মা। আমি জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? বাবা বললেন, তোর কিছু মনে নেই? আমি বললাম, না। বাবা বললেন, তোর ওপর তখন শ্রী আর আকাশের আত্মা ভর করেছিল। তান্ত্রিক এসে বললেন, লাইট বন্ধ হওয়ার পর দেখি তোমরা দুজন আকাশে ভাসছ। আমি বুঝেছিলাম আত্মা দুটি তোমাদের ভর করেছে। হঠাৎ ঘরের কোণ থেকে শব্দ ভেসে এলো, আমাদের ডাকতে হবে না, আমরা এখানেই আছি। আমি আজ আমার আকাশকে ফিরে পেয়েছি। তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের কষ্ট দিয়েছি, ক্ষমা করো। আমরা চলে যাচ্ছি। ঘর নিস্তব্ধ। তান্ত্রিক বললেন, তারা মুক্তি পেয়েছে। এরপর থেকে আর কিছু অদ্ভুত হয়নি। আমাদের নতুন বাসা তৈরি হয়েছে, আমরা সেখানে চলে গেলাম। ঘর নিস্তব্ধ হয়ে গেল। শ্রী আর আকাশের আত্মা মুক্তি পেল। কিন্তু প্রশ্ন একটাই, সত্যিই কি তারা চলে গেছে? নাকি আজও কেউ মাঝরাতে ও রুম থেকে ডাক শুনে জেগে ওঠে? আপনি শুনছিলেন হঠাৎ ভূতের দেখা চ্যানেলের গল্প তিথি ও শ্রী, এক অভিশপ্ত আত্মার রহস্য। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আসছে আরও এক ভয়ঙ্কর কাহিনী। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।